প্রথম থেকে চতুর্থ পর্ব আমাদের চ্যানেলে রয়েছে। প্লেলিস্ট চেক করে প্রথম থেকে চতুর্থ পর্ব শুনে পঞ্চম পর্ব শুনলে এবং পরবর্তী পর্বগুলো শুনলে গল্পটি সম্পূর্ণ খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং মজা শুরু করছি তিন গোয়েন্দা সিরিজের নকল কিশোর এর পঞ্চম পর্ব। লোকটার ভাড়া মিটিয়ে দিল কিং, অনেক বেশিই দিল। মোড়ের কাছে ক্যাডিলাকটা রাখল হ্যারি। এখানে আসতে গেল কেন? মুসার প্রশ্ন। নির্জন এলাকায় চোখ বোলাচ্ছে। কিডন্যাপারদের খসাতে চেয়েছে হয়তো, রবিনের অনুমান। নিশ্চয়ই বুঝতে পেরেছিল ওরা তাকে অনুসরণ করছে। তা হতে পারে, কিশোর বলল। লুকোনোর আরেকটা জায়গা খুঁজছিল হয়তো। প্রচুর ঘোর প্যাচ রয়েছে এমন কোথাও। চলো গলিটা দেখি, দেখা যাক আর সূত্র আছে কিনা। সরু গলি, দুধারে ইঁটের দেয়াল, 3টে দরজা দেখা গেল। সবগুলোতেই বড় বড় তালা ঝুলানো, মরচে পড়া। বেশ কিছুদিন যে খোলা হয়নি বোঝা যায়। গলির শেষ মাথায় চলে এলো গোয়েন্দারা। বিশেষ কিছুই নজরে পড়ল না। এবার? মুসা জিজ্ঞেস করল। এবার কি করব? সামনে আরেকটা গলি, যেটাতে রয়েছে ওরা ওটারই মতো দেখতে। দুপাশে গুদামঘর, ছোট ছোট কারখানা, আর প্রচুর শূন্য জায়গা যেখানে স্তূপ করে রাখা হয়েছে জঞ্জাল। ওই গলির এক মাথা দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে আড়াআড়ি, ইংরেজি টি অক্ষর তৈরি করে। 3 দিকে যেতে পারে সে, হ্যারি বলল। যে কোনো 3 দিক। কোন পথে যে গেছে ঈশ্বরই জানে। যেদিকেই যাক, কিশোর বলল। যে কোনো একটা দিকে তো গেছে, একবারে সব দিকেই যেতে পারবে না। কি বলতে চাও? রবিনের প্রশ্ন। কিডন্যাপাররা তার পিছু লেগেছিল, সে সেটা জানত। বেশি দূরে যাওয়ার উপায় ছিল না, তার সময়ই ছিল না। নিশ্চয়ই কোথাও লুকিয়ে পড়তে হয়েছে। তা ঠিক, একমত হলো কিং। এখন আমাদের কাছে কোথাও রয়েছে কিনা কে জানে। ওগুলোর যে কোনো একটাতেও লুকাতে পারে। কয়েকটা গুদামঘর দেখালো কিশোর। কিন্তু এখানে থাকাটা নিরাপদ নয়, তাছাড়া খাবার দরকার। এখানে তা নেই। তার মানে এখানে লুকালেও কিছুক্ষণের জন্য, সাময়িক। তারপর একটা মোটেল কিংবা রুমিং হাউস খুঁজে নিয়েছে। রাস্তায় থাকলেও তার জন্য নিরাপদ নয়। তাহলে হ্যারি প্রস্তাব দিল। ছড়িয়ে পড়ে খোঁজা শুরু করা দরকার আমাদের। ভাগ হয়ে 3 দিকে চলে যাই। মুসা আর হ্যারি গেল ডানে, কিশোর আর কিং বাঁয়ে, রবিন সামনের দিকে। ঘণ্টাখানেকের মধ্যেই আবার টি এর মাথার কাছে এসে মিলিত হবার সিদ্ধান্ত নিল। সবার আগে ফিরে এলো রবিন। সোজা এগিয়ে গিয়েছিল গলি ধরে। একটা মাঠের কিনারে গিয়ে শেষ হয়েছে পথটা। ধারে কাছে কোনো মোটেল কিংবা রুমিং হাউস চোখে পড়েনি। লাঞ্চ টাইম হয়ে গেছে, খিদে পেয়েছে তার। অস্থির হয়ে অন্যদের ফেরার অপেক্ষা করতে লাগল সে। তারপর এলো কিশোর আর কিং। কাছেই বড় রাস্তা, মোটর চলাচল করে, কিং জানালো। ওখান থেকে 5 ব্লক দূরে একটা মোটেল আছে, সেখানে খোঁজ নিয়েছি। 1 সপ্তাহের মধ্যে কোনো কিশোরকে ঘর ভাড়া দেয়নি ওরা। কিশোরকে চিনতে পেরেছে, খবরের কাগজে তার ছবি দেখেছিল। বেশিরভাগই খালি জায়গা ওদিকে, কিশোর জানালো। মাঠ আর পতিত জমি। অবশেষে ফিরে এলো মুসা আর হ্যারি। ওরা অনেক দূরে গিয়েছিল। একটা মোটেল আর 2টো রুমিং হাউস পেয়েছি, মুসা বলল। কোনোটাতেই কোনো কিশোর একা বাস করছে না। পিটার যখন পালাচ্ছিল তার পায়ে পায়ে লেগেছিল কিডন্যাপাররা, কিং বলল ধীরে ধীরে। সূত্র রেখে যাওয়ার সামান্যই সুযোগ পেয়েছে সে। আর আমরা তার মেসেজ পাবো এমন আশাও নিশ্চয় করেনি। না, কোনো উপায়ই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফোঁস করে নিঃশ্বাস ফেলল রবিন। আপাতত সেরকমই লাগছে। ব্যর্থ হয়েছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না কিশোর। আমি আর হ্যারি হোটেলে ফিরে যাই, কিং বলল। দেখি লস অ্যাঞ্জেলসে কোনো খবর পাঠিয়েছে কিনা পিটার। আমরা যে তাকে খুঁজছি এটা বুঝতে পারছে সে। নিশানা হারিয়ে ফেলেছি এটা পারছে কিনা জানি না। তাকে সেটা কোনোভাবে বোঝানো দরকার, যাতে আরেকটা মেসেজ পাঠায়।
যদি সম্ভব হয় আর কি। তেমন আশা করতে পারছে না হ্যারি। আমরা হেডকোয়ার্টারে ফিরে যাব, ভোঁতা গলায় বলল কিশোর। নতুন কোনো বুদ্ধি বের করার চেষ্টা করব। সার্ভিস ইয়ার্ড এখান থেকে বেশি দূরে না। কিং, আপনি কি আমাদের নামিয়ে দিয়ে যাবেন? আরে বাবা, এত দেরি হয়ে গেছে। ঘড়ি দেখে প্রায় আঁতকে উঠল যেন মুসা। তাই তো বলি, পেটের ভেতরে ছুঁচো দৌড়াদৌড়ি করে কেন? 3 গোয়েন্দাকে বাড়ি পৌঁছে দিল কিং আর হ্যারি। ঘণ্টাখানেকের মধ্যেই হেডকোয়ার্টারে কিশোরের সঙ্গে দেখা করবে বলে চলে গেল মুসা ও রবিন। কিন্তু 1 ঘন্টার মধ্যে পারল না, বাড়িতে কাজ পড়ে গিয়েছিল। আসতে আসতে 2 ঘন্টা লেগে গেল দুজনেরই। হেডকোয়ার্টারে ঢুকে দেখে ডেস্কের ওপর রাজ্যের ম্যাপ ছড়িয়ে নিয়ে বসেছে গোয়েন্দা প্রধান। স্ট্রিট ম্যাপ, অসংখ্য কাগজ ছড়ানো টেবিলে, স্কেচ করেছে, নানা রকম হিসেব করেছে ওগুলোতে কিশোর। কিছু বুঝলে? ঢুকেই জিজ্ঞেস করল মুসা। না, মাথা নাড়ল কিশোর। খুব একটা সুবিধে হচ্ছে না। কিং ফোন করেছে? রবিন জিজ্ঞেস করল। ট্রেড মিশনের সঙ্গে যোগাযোগ করেছিল পিটার? আমি ফোন করেছিলাম হোটেলে, জবাব দিল কিশোর। না, কোনো খবর পাঠায়নি পিটার। কিশোর, চিন্তিত ভঙ্গিতে মুসা বলল, বোধহয় ওকে ধরে ফেলেছে কিডন্যাপাররা। খবরের কাগজে তোমার ছবি দেখে ভুল বুঝতে পেরেছিল, তারপর খুঁজে খুঁজে বের করে ফেলেছে আসল ছেলেটাকে। সে কথাও ভেবেছি, মাথা ঝাঁকিয়ে বলল কিশোর। ধরতে তো পারেই, তবে আমার তা মনে হয় না। তাহলে স্যার মন্টেরোকে মেসেজ পাঠাতো। আরেকটা ব্যাপার, আমাদের ওপর নজর রাখতো না, তখন ঝোপে বসে রেখেছিল, মনে নেই? ঢোক গিলল মুসা। তার মানে এখনো বসে আছে কোনোখানে? আমার তাই মনে হয়। হ্যারি আর কিংয়ের ওপর নজর রাখছে ওরা। সাবধানে থাকতে হবে আমাদেরকে। তবে পিটারকে যতক্ষণ খুঁজে বের করতে না পারছি ততক্ষণ আমরা নিরাপদ। কিছু করবে না আমাদেরকে। আরেকটা কথা ভাবছো না কেন? রবিন বলল। কিশোরের কিডন্যাপিংয়ের খবর পিটারও পড়ে থাকতে পারে। এটাই তার সুযোগ, বেরিয়ে এসে পুলিশকে গিয়ে জানানো। জানাচ্ছে না কেন? পুলিশ তাকে সাহায্য করবে, তখন নিরাপদ জায়গায় রেখে দেবে। তাই তো, মুসা বলল। তাহলে ধরে নিতে হবে পেপার দেখেনি পিটার। কিশোর বলল। এমন কোথাও লুকিয়েছে যেখানে কাগজ নেই, বেরিয়ে আসতেও সাহস করছে না। সেই জায়গাটা যে কোথায় সেটা বুঝতে পারলেই হতো। এত ভাবনা চিন্তা করেও কিছু বের করতে পারলে না? ভাবছি খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেব, সাংকেতিক ভাষায়, যাতে শুধু পিটার বুঝতে পারে। হ্যারি আর কিংয়ের সঙ্গে কোথাও দেখা করতে বলবো তাকে। কিন্তু সেই একই সমস্যা রয়ে যাবে এতেও। খবরের কাগজ দেখার সুবিধেই যদি সে না পায়। না, হবে না, রবিন বলল। তাহলে ভূত থেকে ভূতে ব্যবহার করে দেখতে পারি। রকি বিচের এত ছেলেমেয়ের মধ্যে কেউ না কেউ দেখে থাকতে পারে কোথায় অদ্ভুত টানওয়ালা একটা ছেলেকে। তাতেও বিশেষ সুবিধে হবে বলে মনে হয় না, রবিন বলল। লুকিয়ে যদি থাকে, বেরোতে না পারে, কথা বলবে কিভাবে ছেলেমেয়েদের সঙ্গে? তাছাড়াও, মুসা যোগ করল, তাকে তুমি মনে করে ভুল করতে পারে রকি বিচের ছেলেরা। এটাই হলো সমস্যা, তিক্ত কণ্ঠে বলল কিশোর। যাকে কাল পর্যন্ত অপেক্ষা করব, তারপর ভূত থেকে ভূতে ছাড়া আর উপায় নেই। এখন আরেকটু ভেবে দেখা যাক। পিটার নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছে যারা তাকে খুঁজছে তারা তার 4 দিন আগে রেখে আসা নিশানা হারিয়ে ফেলেছে, যে চিহ্নটা রেখে এসেছে রেড লায়ন রেঞ্জে। সুতরাং আবার সেখানে যাওয়ার চেষ্টা করবে? চেঁচিয়ে উঠল মুসা। করবে, লুকিয়ে ঢোকার চেষ্টা করবে। সেজন্যে নজর রাখতে বলেছি হ্যারি আর কিংকে। হয়তো এতক্ষণে ওখানে চলে গেছে ওরা। আর আরেকটা কথা। কি জানতে চাইল রবিন। মনের ভেতর একটা কথা কেবলই খচখচ করছে। আমাকে আবিষ্কার করলো কিভাবে কিডন্যাপাররা? পিটার বলে ভুলই বা করলো কেন? সহজ সমাধান করে দিল মুসা। তোমাকে ইয়ার্ডে দেখেছে ওরা। এখানে আসল পিটার না এসে থাকলে হয়তো রাস্তায় কিংবা বাজারে দেখেছে তোমাকে, রবিন বলল। তারপর পিছু নিয়ে চলে এসেছে। হ্যাঁ, রবিনের সঙ্গে সুর মেলালো মুসা। এটা তো হতেই পারে। ব্যাপারটাকে কাকতালীয় ভেবেছে ওরা। তোমাকে হঠাৎ দেখে ফেলে নিজেদেরকে ভাগ্যবান মনে করেছে। যুক্তি আছে তোমাদের কথায়। ঠিক মেনে নিতে পারছে না কিশোর। তবুও আমার কেন জানি মনে হচ্ছে
জরুরি কিছু মিস করছি আমরা। নিশ্চয়ই ওই লোকগুলো এমন কিছু পেয়েছে যা থেকে এখানে এসে খুঁজে বের করেছে আমাকে, রাস্তায় কিংবা বাজারে অ্যাক্সিডেন্টালি দেখে ফেলেনি। সেটা কি কিশোর? জানি না। নীরব হয়ে গেল তিন গোয়েন্দা, ভাবছে। অনেক ভেবেও কিছু বের করতে পারল না। শেষে বাড়ি ফিরে গেল রবিন আর মুসা। দুই হাত প্যান্টের পকেটে ঠুকিয়ে ভাবতে ভাবতে এসে লিভিং রুমে ঢুকল কিশোর। টিভি দেখছেন রাশেদ পাশা, সেও বসে পড়ল। একটা কাজ দিলেন তাকে রাশেদ পাশা। ইয়ার্ডের অ্যাকাউন্ট বুকে কি একটা গোলমাল হয়েছে, হিসেবের, সেটা মিলিয়ে দিতে হবে। ডিনারের সময় হলো, টেবিল সাজিয়ে ডাকতে এলেন মেরি চাচি। বিরক্তিকর নিরাশায় ভরা একটা দিন কেটেছে, কিন্তু খেতে বসে কিশোর দেখল সাংঘাতিক খিদে পেয়েছে। বেশ খেতে পারছে। এক প্লেট শেষ করে আবার বাড়িয়ে দিয়ে হাসল। তোমার গরুর কাবাবটা তো খুব ভালো হয়েছে চাচি। অবাক হলেন মেরি চাচি। তোর কি হয়েছে আজ বলতো কিশোর? এভাবে তো খেতে চাস না কখনো। আজ আমার ফ্রিজটাই খালি করে দিয়েছিস। কিশোরও অবাক। আমি খেয়েছি? ছিলামই তো না সারাদিন। খেলাম কখন? ওই যতক্ষণে ছিলি খেয়েছিস, ভালো করেছিস। আমিও তো চাই তুই খা। কিশোরের দিকে তাকিয়ে থেমে গেলেন মেরি চাচি। গোল গোল হয়ে গেছে তার চোখ, হাঁ হয়ে গেছে মুখ, চোখে অদ্ভুত দৃষ্টি। এই কিশোর, কি হলো? ভ্রু কুঁচকে ফেলেছেন রাশেদ পাশা। শরীর খারাপ হয়ে গেল নাকি? না না চাচা, আমি ভালো আছি। এত ভালো অনেক দিন থাকিনি। লাফিয়ে উঠে দাঁড়ালো কিশোর। আসছি। জানা ঠেকাতে গেলেন মেরি চাচি। রওনা হয়ে গেছে ততক্ষণে কিশোর। মিনিট খানেকের বেশি লাগবে না। দ্রুত এসে লিভিং রুমে ঢুকলো সে। রবিনকে ফোন করলো। নথি, জলদি মুসাকে নিয়ে হেডকোয়ার্টারে চলে এসো। মাকে বলে আসবে সারা রাত বাড়ি ফিরবে না, আমার সঙ্গে থাকবে। রবিনকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই লাইন কেটে দিল কিশোর। ফিরে এলো রান্নাঘরে, খাবার টেবিলে। এত উত্তেজিত হয়ে গেছে, খিদেই নষ্ট হয়ে গেছে। মেরি চাচির বিখ্যাত অ্যাপেল পাইয়ের টুকরো দুটোর বেশি খেতে পারল না। তারপর চাচির ভয়ে কোনো মতে জোর করে এক গ্লাস দুধ গিলে নিয়ে উঠে পড়ল। বেরিয়ে চলে এলো ঘর থেকে। দ্রুত এগোলো ট্রেলারের দিকে। 15 মিনিট পর দুই সুড়ঙ্গ দিয়ে ট্রেলারে ঢুকলো রবিন আর মুসা। দেখল ডেস্কে বসে তাদের দিকেই তাকিয়ে রয়েছে কিশোর পাশা, হাসিতে উদ্ভাসিত মুখ। কি ব্যাপার? রীতিমতো হাঁ পাচ্ছে রবিন। জোরে জোরে প্যাডেল করে সাইকেল চালিয়ে এসেছে বাড়ি থেকে। সারা রাত থাকতে হবে কেন? মুসার প্রশ্ন। কারণ নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করল গোয়েন্দা প্রধান। পিটার মন্টেরো কোথায় লুকিয়ে আছে জানি আমি। কোথায়? চিৎকার করে উঠল রবিন। কি করে জানলি? মুসাও না চেঁচিয়ে পারল না। সারাক্ষণ আমাদের নাকের নিচেই রয়েছে, জবাব দিল কিশোর। অন্ধ হয়েছিলাম আমরা। বলেছি না একটা কিছু মিস করছি। রাস্তায় দেখে আমাকে ফলো করে এখানে এসে হাজির হয়েছে কিডন্যাপাররা। কথাটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না আমার। কেন? মুসার প্রশ্ন। কারণ তাহলে ওরা সঙ্গে সঙ্গে বুঝে যেত পালানোর চেষ্টা করছি না আমি, লুকোনোর চেষ্টাও করছি না। তোমাদের সঙ্গে সহজভাবে মিশছি, রকি বিচের 8-10টা ছেলের মতো। আমাকে কথা বলতেও শুনে থাকতে পারে। কথায় যে টান নেই এটা বুঝতে বিশেষজ্ঞের প্রয়োজন পড়ে না। ভুল ওরা করতো না। কিন্তু কিশোর, মনে করিয়ে দিল রবিন, ভুল ওরা ঠিকই করেছে এবং সেটাই হলো জবাব। কারণ ওরা আমাকে এমন জায়গায় দেখেছে যেখানে পিটারকে আশা করেছিল। ওখানেই খুঁজছিল তাকে। খুঁজছিল? হাঁ হয়ে গেছে রবিন। হ্যাঁ নথি, ট্যাক্সি থেকে নেমে বেশি দূর যেতে পারেনি পিটার, লুকিয়ে পড়তে হয়েছে এমন জায়গায় যেখানে গত কদিন ধরে খাবার চুরি যাচ্ছে। চকচক করছে কিশোরের চোখ। পিটার আমাদের নাকের নিচে এই ইয়ার্ডেই লুকিয়ে আছে। ইয়ারে? তোতলাতে শুরু করেছে মুসা। যেখান থেকে সে গায়েব হয়েছে সেখান থেকে মাত্র 1 মাইল দূরে ইয়ার্ড। বোকা হয়ে গেছে যেন রবিন। মুসা, সেদিন তোমার খাবার ইঁদুরে খায়নি, পিটার খেয়েছে। হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর। কিডন্যাপারদের হাত থেকে পালাতে গিয়ে এই ইয়ার্ডে ঢুকে পড়েছিল সেদিন পিটার। এখানে এত বেশি জঞ্জাল, লুকোনোর জায়গার অভাব নেই, কাজেই এখানেই থাকবে ঠিক করেছিল সে। খাবার চুরি করাও এখানে সহজ, প্রায় সারাটা দিনই রান্নাঘর খালি পড়ে থাকে। কিডন্যাপাররা তাকে ইয়ার্ডে ঢুকতে দেখেছে,
কিংবা দেখেনি, যাই হোক ওরা আশেপাশে ঘুরঘুর করেছে। আমাকে দেখেই মনে করেছে আমি পিটার, আর কিছু বোঝার অপেক্ষা করেনি, পয়লা সুযোগটা পেয়েই ধরে নিয়ে যাচ্ছিল। সারাক্ষণ এই ইয়ার্ডেই রয়েছে? বিশ্বাস করতে পারছে না এখনো মুসা। তাতে কোনোই সন্দেহ নেই। এখন আমাদের কাজ ওকে খুঁজে বের করা। খুঁজবো আর কি, বাইরে বেরিয়ে চিৎকার করে নাম ধরে ডাকি, বেরিয়ে চলে আসবে। মাথা নাড়ল কিশোর। না, তাতে কাজ হবে না। আমাদেরকে চেনে না সে, হয়তো দূর থেকেই দেখেছে, শুধু লুকিয়েছে ভালো মতোই। হ্যারি আর কিংকেও নিশ্চয়ই দেখেনি, তাহলে বেরিয়ে আসতো। আমরা চেঁচাতে শুরু করলে আবার ভয় পেয়ে গিয়ে পালাতে পারে, তার চেয়ে খুঁজেই বের করি। এই জঞ্জালের মাঝে সেটাও সহজ না কিশোর, অপেক্ষা তো করতে পারি আমরা, বেরোতে তাকে হবেই, এক সময় না এক সময়। সারাক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। তা পারবে না, থাকবেও না। কিছুটা নিরাপদ বোধ করলেই বেরিয়ে চলে যাবে, সম্ভবত রেড লায়নে। ট্রেড মিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে, তবে তার আগে পর্যন্ত লুকিয়েই থাকবে। সেটা কতদিন ঠিক বলা যায় না। তাহলে কি করব? রবিনের প্রশ্ন। একটা বুদ্ধি করেছি। আমার বিশ্বাস শুধু রাতের বেলাতেই বেরোয় পিটার, যখন সবাই ঘুমিয়ে থাকে, সবকিছু শান্ত থাকে। সেজন্যই সারা রাত থাকতে বলেছ? বুঝতে পারল মুসা। হ্যাঁ, একটা ফাঁদ পাততে পারি না? রবিন বলল। পেতে অপেক্ষা করে বসে থাকব? বুদ্ধিটা সেটাই। খাবারের দরকার হলেই কেবল বেরোয় পিটার। চালাক ছেলে, যতটা দরকার তার চেয়ে কম নেয়, যাতে ব্যাপারটা কারো নজরে না পড়ে। মেরি চাচির কড়া নজর তারপরেও এড়াতে পারেনি, তবে চাচি ভেবেছে পরিবারের কেউই খেয়ে ফেলেছে। ফাঁদ পাততে অসুবিধে হবে না আমাদের। খাবারের ফাঁদ? মুসা বলল। ইয়ার্ড নীরব হলে বেরিয়ে আসবে সে, বলল কিশোর। বাইরে বেরিয়ে প্রচুর কথা বলবো আমরা। কোন বিষয়ে? যেন বাইরে চলে যাচ্ছি আমরা, কাল রওনা হব। 3টে প্যাকেট লাঞ্চ তৈরি করে রাখতে হবে, সেজন্য ওগুলো রান্নাঘরে না রেখে রাখবো পাশের বারান্দায়, যাতে সকালে সহজেই নিতে পারি। কথাগুলো তার কানে যাবেই এমন নাও হতে পারে, তবে যেতেও পারে, সেই জন্যই বলবো। বুঝলাম। 3টে প্যাকেটে অনেক সময় পার করতে পারবে সে, কাজেই লোভী হয়ে উঠবেই, আকর্ষণটা এড়াতে পারবে না। মাথা ঝাঁকালো কিশোর। ভাববে আমরা কিছু বুঝতে পারবো না, ইঁদুরকে দোষ দেব কিংবা কোনো ভবঘুরেকে। রাত 10টা ইয়ার্ড থেকে সরে যাব আমরা, খাবারের 3টে প্যাকেট রেখে চলে যাব শোবার ঘরে। 2জন ঘরেই থাকবো, আরেকজন পা টিপে টিপে নেমে চলে আসবো নিচে। রান্নাঘরে বসে নজর রাখবো বারান্দার দিকে, যেখানে টেবিলে খাবারগুলো রাখবো। 2 ঘন্টা পরপর পালা করে পাহারা দেব আমরা। ইমার্জেন্সি সিগন্যালগুলো সঙ্গে রাখতে হবে। পিটারকে দেখলেই সংকেত দেব অন্য 2জনকে, যদি ঘুমিয়েও পড়ি। জোরালো সংকেত জাগিয়ে দেবে আমাদেরকে। তারপর জিজ্ঞেস করল রবিন। দৌড় দেব 2জনেই, দুদিক থেকে গিয়ে পিটারের পালানোর পথ বন্ধ করে দেব। 3 দিক থেকে ঘিরে ফেলা হবে তাকে। যাওয়ার একটাই পথ থাকবে তার তখন, সামনের দিকে। গেটে থাকবে তালা। যাবে কোথায়? ধরা তাকে পড়তেই হবে। তারপর আর কি? উপসংহার টানল মুসা। তাকে আমাদের পরিচয় দেব, শান্ত থাকতে বলবো, হ্যারি আর কিংকে ফোন করব। মাথা ঝাঁকালো কিশোর। তবে বেশি হইচই করা চলবে না আমাদের, চাচা চাচি যেন জেগে না যায়। চলো এখন সিগন্যালগুলো বের করে নিয়ে কাজে লেগে যাই। ওয়ার্কশপে এসে কাজে লাগলো 3 গোয়েন্দা। আসলে কাজের ভান করতে লাগলো। অনেক কথা বলল ওরা, জোরে জোরে শব্দ করল। মেরি চাচি আর রাশেদ চাচা তখনও ঘুমায়নি, কাজেই অসুবিধে হলো না তাদেরকে নিয়ে। ওয়ার্কশপ থেকে বেরিয়ে লাঞ্চ প্যাকেট তৈরি করতে বসলো 3 জনে। সেগুলো নিয়ে গিয়ে রাখলো বারান্দার টেবিলে, এমন জায়গায় যাতে রান্নাঘর থেকে সহজেই চোখে পড়ে। 10টা বাজার কয়েক মিনিট আগে ইয়ার্ডের বাইরের আলোগুলো সব নিভিয়ে দিল। তারপর রওনা হলো কিশোরের শোবার ঘরের দিকে। প্রথম পাহারা দিতে নামল রবিন। লুকিয়ে রইল এসে অন্ধকার রান্নাঘরে। মেরি চাচি আর রাশেদ পাশা ওপরতলায় শোবার ঘরে চলে গেছেন। সংকেত দেওয়ার যন্ত্রগুলো শার্টের পকেটে ভরে নিয়েছে কিশোর আর মুসা, রবিনেরটা তার হাতে। মাঝরাতে রবিনের জায়গায় এসে বসল কিশোর। বারান্দার টেবিলেই পড়ে আছে প্যাকেটগুলো, কোনো নড়াচড়া নেই কোথাও, কোনো শব্দও নেই। শুধু বাইরের রাস্তায় মাঝে সাঝে হুস হুস করে চলে যাচ্ছে 2-1টা গাড়ি। রাত 2টোয় মুসার পাহারা দেওয়ার পালা। রান্নাঘরে ঢুকেই হাই তুলল কয়েকবার। মেরি চাচির ফ্রিজটায় হামলা চালাবে কিনা ভাবল একবার, বাতিল করে দিল ভাবনাটা।
তাতে পাহাড়ের অসুবিধে হতে পারে। ভোর 4টে আবার এসে তার জায়গা দখল করল রবিন। কিশোর, মনে হয় ভুল করেছ, ফিসফিস করে বলল মুসা। কিংবা অন্য কোথাও চলে গেছে পিটার। এই রাস্তায় একটাই মাত্র বাড়ি নয়, আরও আছে। ওগুলোতে লুকোনোর জায়গাও আছে, খাবারের ব্যবস্থাও আছে। ভোর 5:30। পূবের আকাশে ধূসর আলোর আভাস, তবে ইয়ার্ডের জঞ্জালে অন্ধকার আগের মতোই শেকড় গেড়ে রয়েছে, যেন নড়তে চাইছে না। ঠিক এই সময় বাড়ির পেছনের বারান্দার কাছে কি যেন নড়তে দেখল রবিন। তন্দ্রা এসেছিল। ঝট করে সোজা হল সে। চোখ মিটমিট করে দৃষ্টি স্বচ্ছ করার চেষ্টা করল। ভালো করে তাকালো বারান্দার দিকে। আবছা একটা ছায়ামূর্তি এসে উঠেছে বারান্দায়। ইমার্জেন্সি সিগন্যাল চালু করে দিল রবিন। এত জোরে লাফিয়ে বিছানা থেকে নামতে গেল কিশোর, পড়েই যাচ্ছিল আরেকটু হলে। মুসার কান ধরে নাড়া দিল, এই ওঠো ওঠো জলদি, বলেই দিল দরজার দিকে দৌড়। টিপ টিপ করছে তার পকেটে ইমার্জেন্সি সিগন্যাল। সিঁড়ি দিয়ে নিচে নেমে দুজন দুদিকে চলে গেল, লুকিয়ে পড়ল দুটো ঝোপের ভেতর। রান্নাঘরে বসে ঘড়ি দেখল রবিন, আবার তাকালো বারান্দার দিকে। বারান্দাটা একেবারে খোলা নয়, অর্ধেকটা বেড়া দেয়া। টেবিলটা রয়েছে সেই ঘেরা অংশের ভেতরে। সেখানে ঢোকার মুখের কাছে চলে গেল ছায়ামূর্তিটা। একটা ছেলে, কোনো সন্দেহ নেই। আবছা অন্ধকারেও কিশোর পাশার অবয়ব স্পষ্ট হয়ে উঠল যেন। অবিকল একই রকম শরীর দুজনের। টেবিলের কাছে এগিয়ে গেল ছেলেটা, খাবারের প্যাকেটের দিকে হাত বাড়ালো। এই থামো, চিৎকার করে বলল রবিন, তোমাকেই বলছি, পিটার মন্টেরো। যেন কারেন্টের শক খেয়েছে ছেলেটা। এমন করে ঝটকা দিয়ে পিছিয়ে এলো, ঘুরেই দিল দৌড়। সিঁড়ি দিয়ে নামার সময় আছাড় খেয়ে পড়েই যাচ্ছিল প্রায়। পিছনে ফিরে তাকালো একবার, রবিনের দিকে চোখ পড়ল। ঘরের কোণ ঘুরে অদৃশ্য হয়ে গেল ওপাশে। বেরিয়ে পড়েছে কিশোর। শিকারী বেড়ালের মতোই এসে লাফ দিয়ে পড়ল যেন ছেলেটার ঘাড়ে। ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল ছেলেটা। পালাতে পারল না। ততক্ষণে হাজির হয়ে গেছে মুসা আর রবিন। চেপে ধরল পিটারকে। ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করল ছেলেটা। ভয় নেই, আমরা বন্ধু, বোঝানোর চেষ্টা করল গোয়েন্দারা। স্যার মন্টেরোর হয়ে কাজ করছি, তোমাকে সাহায্য করতে চাইছি, কিং আর হ্যারি। কিন্তু কোনো কথাই যেন ঢুকছে না ছেলেটার কানে। ছাড়া পাওয়ার চেষ্টা করেই চলেছে। শক্ত করে তাকে চেপে ধরে রাখল রবিন আর মুসা। কিশোর বোঝানোর চেষ্টা করতে লাগল, রবার্ট কিং। অবশেষে যেন কথা কানে ঢুকল ছেলেটার। হ্যারি ম্যাকঅ্যাডাম, ওরা এখানে? হ্যাঁ, এখানে, কিশোর বলল। তুমি এখন পুরোপুরি নিরাপদ, কোনো ভয় নেই আর। চলো আমাদের হেডকোয়ার্টারে। প্রায় টেনে হিঁচড়ে পিটারকে নিয়ে এসে ট্রেলারে ঢোকালো 3 গোয়েন্দা। এটা কি জানতে চাইল পিটার। একটা ট্রেলার, জবাব দিল কিশোর। জঞ্জালের তলায় লুকোনো একটা মোবাইল হোম, আমাদের হেডকোয়ার্টার। তোমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, কারণ যারা তোমাকে কিডন্যাপ করতে চায় এই মুহূর্তে তারা হয়তো এই ইয়ার্ডের চারপাশেই ঘুরঘুর করছে। সুইচ টিপে আলো জ্বেলে দিল রবিন। কিশোরের দিকে তাকিয়ে থ হয়ে গেল পিটার। বড় বড় হয়ে গেল চোখ, মুখ হাঁ। অনেক কষ্টে যেন কথা খুঁজে পেল। তো তুমি দেখতে একেবারে আমার মতো, অবিকল এক। কেন? হেসে ফেলল কিশোর। একই প্রশ্ন তো আমিও করতে পারি। পিটারও হাসল। হ্যাঁ, তোমাদের দেশে যখন আছি, প্রশ্ন করার অধিকারটা তোমারই বেশি। তার উপর আবার কিশোরের পোশাক পরেছ, মুসা বলল। কিশোরের একটা পুরনো প্যান্ট পিটারের পরনে, গায়ে সাদা শার্ট। কয়েক মাস আগেই ওটা ফেলে দিয়েছিল সে। আর এক জোড়া ছেঁড়া স্যান্ডেল। পালানোর সময় কাপড় ছিঁড়ে শেষ হয়ে গেছে আমার, পিটার বলল। একেবারে পরার অনুপযুক্ত। কি আর করব, জঞ্জালের নিচে হামাগুড়ি দেওয়ার সময় একটা বাক্সের ভেতরে পেয়ে গেলাম এগুলো। খাইছে, গুঙিয়ে উঠল মুসা। কথাবার্তার ভঙ্গিও দেখি এক। একজন কিশোর পাশার যন্ত্রণায় অস্থির, দুজনকে সইব কি করে? হাসতে লাগলো সবাই। তোমাদের বেকায়দা ফেলে দিলাম, সরি, পিটার বলল। তবে আমাকে যে খুঁজে বের করেছো এজন্য আমি কৃতজ্ঞ। আমি তো ঘাবড়েই যাচ্ছিলাম আদৌ কেউ খুঁজে বের করতে পারবে কিনা ভেবে। তোমাকে পেয়ে আমিও খুব খুশি। দাঁত বের করে হাসল কিশোর। জমজ তো। একা থাকার যন্ত্রণা আর সহ্য করতে পারছিলাম না, পিটার বলল। কিন্তু তোমরা কে? পরিচয় কিন্তু হয়নি এখনো। তোমার যমজ ভাইয়ের নাম তো শুনলেই, কিশোর পাশা, গোয়েন্দা প্রধান।
পরিচয় করিয়ে দিল রবিন। আমার নাম রবিন মিলফোর্ড, রেকর্ড রাখা আর রিসার্চের কাজগুলো আমি করি। আর ও হলো মুসা আমান, সহকারী গোয়েন্দা। গোয়েন্দা? অবাক হয়েছে পিটার। সত্যি? এই যে আমাদের কার্ড। পকেট থেকে বের করে দিল কিশোর। দারুণ তো, তোমরা আমেরিকানরা খুব মজার মজার কাণ্ড করো। সত্যি গোয়েন্দা? সত্যিই গোয়েন্দা, জবাব দিল রবিন। তোমাকে খুঁজে বের করতে আমাদেরকেই ভাড়া করেছে কিং আর হ্যারি। তুমি ভেবে কিডন্যাপাররা কিশোরকে ধরে নিয়ে যাওয়ার পর। তাই নাকি? কিশোরকে কিডন্যাপ করেছে? সংক্ষেপে সব কথা পিটারকে জানালো কিশোর। মন দিয়ে শুনল ছেলেটা, তারপর বলল, তাহলে তোমরাই বের করেছো জ্যাঙ্গাস প্লেস বলে আমি কি বোঝাতে চেয়েছি? বের করেছো রেড লায়নের আলমারিতে আঁকা ট্যাক্সির ছবি। সত্যিই বুদ্ধিমান। তুমি যে এখানে লুকিয়ে আছো এটা অবশ্যই বুঝতে পেরেছে আমাদের কিশোর। মুসা বলল গর্বের সঙ্গে। দারুণ দেখিয়েছো সত্যি। তো এখন কি হবে? কিং আর হ্যারির সঙ্গে যোগাযোগ করবে যাতে আমার বাবাকে খবর দিতে পারে? নিশ্চয়ই। দুই বন্ধুর দিকে তাকালো মুসা। পিটারকে সোজা মিরামার হোটেলে নিয়ে যেতে পারি আমরা। সেটা কি উচিত হবে? রবিনের প্রশ্ন। কিডন্যাপারগুলো ইয়ার্ডের বাইরে বসে চোখ রাখতে পারে, হোটেলেও চোখ রাখতে পারে। তোমার তাই মনে হয়? সতর্ক হয়ে গেল পিটার। রবিন ঠিকই বলেছে, কিশোর বলল। সেটা হতেই পারে। সহজে হাল ছাড়বে না উগ্রবাদীরা। পিটার এখানেই নিরাপদ। অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। তার চেয়ে বরং হ্যারি আর কিংকে ফোন করি এখানে চলে আসুক। করব বলে জবাবের অপেক্ষা না করেই ফোনের দিকে হাত বাড়ালো রবিন। মিরামার হোটেলে ডায়াল করল। অবাক হয়ে ট্রেলারের ভেতরটা দেখছে পিটার। সাজানো গোছানো চমৎকার একটা ছোটখাটো বৈজ্ঞানিক গবেষণাগার যেন। নানা রকম আধুনিক যন্ত্রপাতি রয়েছে। বিড়বিড় করে আনমনেই বলল, বাইরে থেকে ট্রেলারটা দেখেছি আমি জঞ্জালের নিচে ঘোরার সময়। ভেতরে যে এই অবস্থা কল্পনাই করতে পারিনি। বাইরে থেকে দেখে যাতে কিছু বোঝা না যায় সেই ব্যবস্থাই করেছি আমরা। সাংঘাতিক। রিসিভার রেখে দিল রবিন। কেউ ধরছে না ওদের ঘরে। কোথায় গেছে বলতে পারলো না ক্লার্ক। বললাম আবার ফোন করব, মেসেজ দিতে হবে কিনা জিজ্ঞেস করলো, দিলাম না। বলা যায় না কার চোখে পড়ে যায়। ঠিকই করেছ, কিশোর বলল। আমার মনে হয় রেড লাইনে নজর রাখতে গেছে, ফিরে আসবে সময় হলেই। পিটারের দিকে তাকালো সে। তোমাকে আমরা খুঁজে না পেলে কি করতে? আরও অপেক্ষা করতাম, তারপর নিরাপদ বুঝলে ফিরে যেতাম রেড লায়নে। দেখতাম আমার মেসেজ পেয়ে ওখান পর্যন্ত কেউ যেতে পেরেছে কিনা। ঠিক যা ভেবেছি আমি। ট্রেড মিশনের সঙ্গে যোগাযোগ করতে না? রবিন জিজ্ঞেস করল। সেটা একেবারে শেষ অবস্থায় গিয়ে পড়লে, অর্থাৎ বাধ্য হলে। রেড লায়নের কিডন্যাপারগুলোকে দেখেই বুঝে গিয়েছিলাম আমার পাঠানো মেসেজ দেখে ফেলেছে ওরা, বুঝে ফেলেছে। তার মানে কোনো একটা যোগাযোগ রয়েছে জানার। স্পাই আছে ওখানে, কাজেই মিশনকে আর বিশ্বাস করতে পারি না পুরোপুরি। ড্রয়ার থেকে হাতির দাঁতের তৈরি গয়নাটা বের করল কিশোর। বক্স ক্যানিয়নে যেটা পেয়েছিল। পিটারকে দেখিয়ে জিজ্ঞেস করল, চিনতে পারো? জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল পিটার। নান্দাতেই তৈরি হয়েছে, সন্দেহ নেই। চেনাও লাগছে, তবে কোথায় দেখেছি মনে করতে পারছি না। রবিন, মুসা বলল। অনেকক্ষণ তো হলো, করে দেখো আরেকবার। আবার মিরামার হোটেলের নম্বরে ডায়াল শুরু করল রবিন। পিটার দেখতে লাগলো ট্রেলারের ভেতরটা। সর্বদর্শন নামের পেরিস্কোপটা দেখল। ট্রেলারের ছাঁদ পুড়ে যেটা বেরিয়েছে। দেখল টেলিফোন লাইনের সঙ্গে লাগানো লাউডস্পিকার। ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরাটার ওপর গিয়ে দৃষ্টি স্থির হলো। এত জিনিস কোথায় পেলে? বেশিরভাগই বাতিল মাল থেকে নতুন করে বানিয়ে নিয়েছি, মুসা জানালো। ইলেকট্রনিকের জাদুকর বলতে পারো কিশোরকে। আর ইঞ্জিনের জাদুকর মুসা, হেসে যোগ করল কিশোর। রবিন হলো চলমান জ্ঞানকোষ, মুসা বলল। তোমরা জিনিয়াস। আরেকবার প্রশংসা করল পিটার। রিসিভারের মাউথপিসে হাত রেখে ফিরে তাকালো রবিন। ক্লার্ক বলছে হ্যারি নাকি ফিরেছে, ঘরের দিকে যেতে দেখেছে। কথা বলতে চাইলাম, ধরতে বলল। ধরো, মুসা বলল। আমরা পিটারকে ওয়ার্কশপটা দেখিয়ে আনছি। দুই সুড়ঙ্গ দিয়ে ওয়ার্কশপে বেরিয়ে এলো কিশোর, মুসা আর পিটার। পিটার জানালো এটাতে কখনো ঢোকেনি। লোকজনের সাড়া পেয়ে ঢোকার সাহসী হয়নি আসলে। তিন গোয়েন্দার সঙ্গে যখন ট্রেলারে ঢুকেছে তখনও এখান দিয়ে নয়,
ঢুকেছে সবুজ ফটক এক দিয়ে। ওয়ার্কশপের চেহারা দেখে আরও তাজ্জব হয়ে গেল। ছোটখাটো একটা আধুনিক কারখানা বলেই মনে হলো তার। বেলা হয়েছে, রোদ উঠেছে। পরিষ্কার দিনের আলোয় বেরিয়ে কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলো সে। ভয় ভয় করছে। প্রশ্ন করল, আমি এখানে নিরাপদ? কেন নয়, কিশোর বলল। এখানে কেউ তোমাকে দেখতে পাবে না। ইয়ার্ডের চারপাশ ঘিরে বেড়া আছে, দেখছই তো। তার উপরে রয়েছে জায়গায় জায়গায় জঞ্জালের স্তূপ। এর ভেতরে কেউ দেখতে পাবে না। হাসল বটে পিটার, তবে তেমন আশ্বস্ত হয়েছে বলে মনে হলো না। তাকিয়ে তাকিয়ে দেখছে ওয়ার্কশপের জিনিসপত্র। সাজিয়েছ বটে। সুড়ঙ্গ মুখ দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো রবিন। হ্যারির সঙ্গে কথা বললাম, উত্তেজিত কণ্ঠে বলল সে। কিংকে নিয়ে এক্ষুনি চলে আসবে বলেছে, পিটারকে নিতে। কিন্তু আমি যে যেতে চাই না। পিটার বলল, তোমাদের হেডকোয়ার্টার ভারী পছন্দ হয়েছে আমার। দেখার অনেক কিছু বাকি। ভাবছি আজ সারাদিন ধরে দেখব। ওয়ার্কশপের নিচে ঝুঁকে একটা জিনিস দেখিয়ে বলল, এটা কি? দেশলাইয়ের বাক্সের সমান কালো একটা বক্স মতো জিনিস বের করল সে। ওটা বলতে চাইল মুসা। ওটা ওটা কিশোর, কি জিনিস? ছোট বাক্সটা দেখতে লাগলো রবিন। এটা এটা তীক্ষ্ণ দৃষ্টিতে জিনিসটার দিকে তাকিয়ে রয়েছে কিশোর। সতর্ক হয়ে গেছে। এটা আমাদের জিনিস নয়, বাঘ। বাঘ? ভ্রু কুঁচকাল পিটার। ইংরেজিতে বাঘ মানে তো পোকা, গোবরে পোকা, তাই না? শ্রবণ যন্ত্রকেও বলে, বুঝিয়ে দিল কিশোর। এক ধরনের রিমোট মাইক্রোফোন। দূর থেকে চুরি করে কথা শোনার কাজে ব্যবহার করে স্পাইরা। নিশ্চয়ই আমাদের কথা শুনছে কেউ। জলদি চলো, বেরোতে হবে। ওয়ার্কশপের বাইরে থেকে কথা বলে উঠল কেউ, পরিচিত কণ্ঠ। তাড়াহুড়ো করে লাভ নেই, বুঝলে? পালাতে পারবে না। ওয়ার্কশপের দরজায় দেখা দিল লোকটা। বেঁটে কোঁকড়া বাদামি চুল। তার পেছনে এসে দাঁড়ালো পাতলা লম্বা লোকটা। সেই দুই কিডন্যাপার। কিশোরকে ধরে নিয়ে গিয়েছিল যারা, দুজনের হাতেই পিস্তল।